প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, সিএমআই স্কুলের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ধারাবাহিক লেকচার ভিডিওর আরও একটি নতুন পর্বে তোমাকে স্বাগতম। সাথে আমি আছি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন অফ ইলিপস, অর্থাৎ আমরা আজকে উপবৃত্ত সম্বন্ধে আলোচনা করব। পরাবৃত্ত শেষ করার পরে আজকের উপবৃত্তের সাধারণ আলোচনায় আমরা আলোচনা করব যে একটা উপবৃত্ত কীরকম দেখতে হয় এবং সে উপবৃত্তের সমীকরণ, তার বিভিন্ন ধরনের উপাদান, বিশ্লেষণ সবকিছু আমরা আজকের পর্বে করব। আমরা জানি উপবৃত্ত হচ্ছে একটা কৌণিক, যেটা কি না একটা সমবৃত্তভূমি কোণকের যদি আমরা অক্ষরেখা অথবা ভূমির সমান্তরালে না কেটে যদি আমরা একটা সমবৃত্তভূমি কোনো যে কোনো অ্যাঙ্গেলে কেটে নেই, অবশ্যই তলা না কেটে, তবে যেটা পাওয়া যায় তাকে বলা হয় উপবৃত্ত। এটা যদি একটা কোণক হয় তাহলে আমরা এইরকম যে কোনো অ্যাঙ্গেলে যদি আমরা কোণকটাকে কেটে নেই তাহলে কেটে নেওয়া অংশে যে ক্ষেত্রটা আমরা পাই সেটাকে বলা হয় উপবৃত্ত। এখন উপবৃত্তর সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি যে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে এবং একটা দ্বিকাক্ষ রেখা থাকবে, যে সমস্ত বিন্দুর উপকেন্দ্র থেকে দূরত্ব এবং একটা নির্দিষ্ট সরলরেখা থেকে দূরত্বের অনুপাত 1-এর থেকে ছোট, সেই সমস্ত বিন্দুর সেটকে, সঞ্চার পথকে আমরা উপবৃত্ত বলে থাকি। অর্থাৎ এখানে এর মান হয় 1-এর থেকে ছোট এবং অবশ্যই 0-এর থেকে বড়। এটা হচ্ছে উপবৃত্তের সংজ্ঞা। উপবৃত্তের একটা নতুন সংজ্ঞা আজকে আমরা এস্টাবলিশ করব, যে দুইটা বিন্দু থাকবে। এরকম দুইটা বিন্দু থেকে এই সমতলের উপর যে সমস্ত বিন্দুর দূরত্বের সমষ্টি সমান, সেই সমস্ত বিন্দু নিয়ে যে সঞ্চার পথটা হবে তাকেই বলা হবে উপবৃত্ত। অর্থাৎ এইখানকার যত বিন্দু আছে, এই বিন্দু এবং এই বিন্দু দূরত্ব সমান। এখানে যতগুলো বিন্দু আছে এই দুইটা বিন্দু থেকে এদের দূরত্ব সমান হবে। এটাকেই বলা হচ্ছে, এই বিন্দুগুলোকে নিয়েই সৃষ্ট সঞ্চারপথকেই বলা হবে উপবৃত্ত। আমরা উপবৃত্তকে একটু বাস্তবে উপলব্ধি করার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছ একটা রশি বাঁধা আছে দুইটা ফিক্সড পয়েন্টে, যেটা আমরা স্টাপল করে দিয়েছি। এখানে দুইটা ফিক্সড পয়েন্ট আছে, এই পয়েন্টটাকেই বলা হচ্ছে এই দুইটা বিন্দু। এখানে আমরা একটা সুতো নিয়েছি, এই সুতোটা একটু ঝুলিয়ে দেওয়া আছে, অর্থাৎ টান টান করে দেওয়া নেই, একটু ঝুলিয়ে দেওয়া আছে। এই সুতোটাকে যদি আমরা একদম টান টান করে প্রথমে নেই, একদম মনে করতেছি এটা হচ্ছে টান টান করা অবস্থা, এখানে টান টান করা অবস্থায় আছে। এখান থেকে যদি আমরা এই সুতোটাকে এইভাবে আমরা ঘুরাই এবং এদিকেও যদি আমরা একই রকম ভাবে এই পাশে ঘুরাই এবং উপরের দিকে আমরা একই কাজটাই করব, উপরের দিকেও এরকম টান টান করে রেখে যদি এদিকে আমরা ঘুরাই এবং কেউ যদি আমরা ঘুরিয়ে নেই, তাহলে দেখা যাবে যে আমরা যদি এটা সম্পূর্ণ শেষ করি তাহলে এরকম একটা ক্ষেত্র পাওয়া যাবে। অর্থাৎ ফিক্সড দুটো বিন্দু থেকে আমরা একটা সুতোকে যদি ঘুরিয়ে নিয়ে আসি তাহলে যে ক্ষেত্রটা পাওয়া যায় সেটাই হবে উপবৃত্ত। তার মানে হচ্ছে, দেখো, আমরা যখন এই সুতোটাকে আমরা এখানে ধরেছি তাহলেও এই সুতার দূরত্ব যেরকমই থাকতেছে, সুতার দৈর্ঘ্য একই থাকতেছে। যখন আমরা এখানে নিয়েছি তখন একই থাকতেছে। যে কোনো পয়েন্টেই আমরা নেই না কেন, এখানেও যদি একটা পয়েন্ট নেই, তার মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে এই সুতোই থাকতেছে। তার মানে হচ্ছে আমরা যদি এইখানে একটা বিন্দু নেই, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বের যেটা সমষ্টি হবে, এখান থেকে এই বিন্দুগুলোর দূরত্বের সমষ্টিও একই রকম হবে। এই যে একই রকম দূরত্বর যে বিন্দুগুলো আছে, এখানে সবগুলো বিন্দুর ক্ষেত্রে এই কথাটা সত্য হবে যে এই দূরত্বটা সবার ক্ষেত্রে সমান হবে। অর্থাৎ এই যে সুতোর যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটাই হচ্ছে এই টোটাল দৈর্ঘ্যটা। তার মানে আমরা সুতোটাকে যদি এখন ইগনোর করি, তার মানে এখানে যদি আমরা এই বিন্দু দুটোকে যোগ করে দিয়ে এরকম একটা অক্ষের কথা চিন্তা করি এবং যেই পয়েন্টে এই সুতো দুই পাশেই সমান থাকতেছে, অর্থাৎ একদম মিডিল পয়েন্টে আমরা যদি আরেকটা রেখা কল্পনা করি, এই মিডিল পয়েন্ট দুটোতে সুতোর দৈর্ঘ্যটা সেম ছিল, অর্থাৎ এই পাশেও যতটুকু এই পাশেও ততটুকু ছিল। এই কনসেপ্টটা আমাদের পরে কাজে লাগবে। যে অক্ষরেখাটা আমরা পেলাম এবং এই যে অক্ষরেখাটা পেলাম, তার মাঝামাঝি যে বিন্দুটা আছে, যে বিন্দু তারা ইন্টারসেক্ট করলো, ছেদ করলো, সেই বিন্দুটাই হচ্ছে এই উপবৃত্তের কেন্দ্র।
যে দুইটা ফিক্সড বিন্দুকে কেন্দ্র করে এই সবগুলো বিন্দুর যোগফল সমান হয়েছিল সেই বিন্দু দুটোকে বলা হচ্ছে উপকেন্দ্র অথবা ফোকাস। এটাকে উপকেন্দ্রও বলা যেতে পারে, ফোকাসও বলা যেতে পারে। তার মানে এটা হচ্ছে কেন্দ্র, এই দুইটা বিন্দু হচ্ছে উপকেন্দ্র। আমরা যখন পরাবৃত্তটা এঁকেছি তখন দেখা যাচ্ছে একদিকে বেশি লম্বা একদিকে কম লম্বা, এটা অবশ্যই হবে। যেই পাশে বেশি লম্বা সেইটাকে বলা হচ্ছে বৃহৎ অক্ষ, এবং যেদিকে কম লম্বা বা দৈর্ঘ্যে ছোট সেটাকে বলা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। তার মানে এইখান থেকে এইখান পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে বৃহৎ অক্ষ, এবং এখান থেকে এইখান পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। তো আমরা যদি টোটাল দড়ির দৈর্ঘ্যটাকে, টোটাল দড়ি যেটা ছিল বা দড়ি বা সুতো যাই বলি না কেন, টোটাল দড়িটা যদি হয় টোয়াইস এ, তাহলে হাফ দড়ি সেটা হবে এ। তার মানে এই টোটালটা যদি টোয়াইস এ হয় তার মানে এই ডিস্টেন্সটা এটা হচ্ছে এ পরিমাণ, এখান থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে এ পরিমাণ। আবার এখান থেকে যদি আমরা টোটালটা যোগ করি তাহলে অবশ্যই টোয়াইসে পাবো, এবং এই রেখা যেহেতু সমান তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, দুইটা মিলে হবে টোয়াইসে, অর্থাৎ টোটালটা হলো সুতোর দৈর্ঘ্য। তাহলে আমরা এইখানকার এই বিন্দুটাকে এই বিন্দুটার স্থানাঙ্ক হিসেবে বলতে পারি a, 0। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স অক্ষ এবং এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষ। তার মানে এই যে মাঝখানে যেটা বিন্দু সেটা হচ্ছে মূল বিন্দু। আমরা মনে করে নিয়েছি যে এই উপবৃত্তের কেন্দ্রটা আছে মূল বিন্দুতে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a, 0, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -a, 0। এই বিন্দুটার ক্ষেত্রে আমরা যদি এই ক্ষুদ্র যে অক্ষটা আছে এটাকে যদি আমরা বি ধরি, অর্থাৎ টোয়াইস বি ধরি, তার মানে উপরের দিকে হচ্ছে বি পরিমাণ, নিচের দিকে হচ্ছে বি পরিমাণ। তার মানে উপরের দিকের বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0, বি, এবং নিচের দিকের বিন্দুটা হচ্ছে 0, -বি। তার মানে এখান থেকে আমরা এতক্ষণে একটা উপবৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, অর্থাৎ এই অক্ষরেখাগুলো যদি এক্স এবং ওয়াই অক্ষ হয়, তাহলে আমরা এখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়েছি। উপকেন্দ্রগুলো কোথায় হয় সেটা দেখলাম, কিন্তু স্থানাঙ্ক আমরা এখনো পাইনি। তারপরে আমরা এই যে চারপাশের যে বিন্দুগুলো আছে, শীর্ষবিন্দু যেগুলো আছে সেগুলো বের করেছি। মনে রাখতে হবে শীর্ষবিন্দু হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছে বৃহৎ অক্ষের দুই প্রান্তে যে দুইটা বিন্দু আছে সেই দুইটা বিন্দুকে উপবৃত্তের শীর্ষবিন্দু বলা হচ্ছে। তার মানে এই যে a, 0 এবং -a, 0 এই দুইটা বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু, এরা দুইজন কিন্তু শীর্ষবিন্দু নয়। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো আমরা এখন ডিটেলস আলোচনা করব এবং আমরা পরাবৃত্তের সমীকরণ এবং পরবর্তী স্টেপে চলে যাব। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেখান থেকে আমরা যদি এরকম একটা উপবৃত্ত অঙ্কন করে নেই, তাহলে সেই উপবৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, অর্থাৎ কেন্দ্র আমরা এখানে ধরে নিয়েছি মূল বিন্দুতে 0, 0, এটা হচ্ছে এই উপবৃত্তের কেন্দ্র। আমরা উপবৃত্তটা এমনভাবে এঁকেছিলাম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর দড়িটা নিয়েছিলাম জন্য এই লম্বা বা বৃহৎ অক্ষটা হয়েছে এক্স অক্ষটা। যদি আমরা সুতোটাকে এই বরাবর ওয়াই অক্ষ বরাবর যদি ঝুলিয়ে আমরা যদি উপবৃত্তটা অঙ্কন করতাম তাহলে নিশ্চয়ই আমরা এরকম একটা উপবৃত্ত পেতাম। তাহলে আমরা এখন দেখি যে বৃহৎ অক্ষ এটা হচ্ছে টোয়াইস এ, অর্থাৎ বৃহৎ অক্ষ আমরা এখান থেকে পেয়েছিলাম টোয়াইস এ, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে টোয়াইস এ। তার মানে আমরা যদি বিন্দুগুলোর নামকরণ করি, এটা যদি হয় এ বিন্দু তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0, এবং এটা বিন্দু যদি হয় a2 বিন্দু তাহলে এটা স্থানাঙ্ক হবে -a, 0। এবং উপরের দিকে আমরা যদি এই ক্ষুদ্র অক্ষটাকে টোয়াইস বি ধরি, ক্ষুদ্র অক্ষ হচ্ছে টোয়াইস বি, তার মানে তার অর্ধেক অংশ হচ্ছে বি, তার উপরের দিকে বি পরিমাণ, এটা হচ্ছে 0, বি। আমরা যদি এই বিন্দুর নাম দেই B1 এবং নিচের দিকের বিন্দুটার নাম দেই B2, এটা হচ্ছে 0, -বি। এরপরে আমরা এখান থেকে আরো কিছু তথ্য এখনই বের করে ফেলতে পারি। শীর্ষবিন্দু আমরা বলেছিলাম যে বৃহৎ অক্ষের দুই প্রান্তে যে দুইটা বিন্দু আছে সেই দুইটা বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুটা কত হবে, যে +-a, 0, একবার a0 অথবা -a0, এটা হচ্ছে শীর্ষ বিন্দু। আমরা যদি ফোকাস বিন্দুগুলোর নাম দেই, একটা হচ্ছে S1 এবং আরেকটা হচ্ছে S2, তাহলে
S1 এবং S2 আমরা কিন্তু এখনো জানি না সেটা কত, আমরা সেটা এখন বের করব। তো তার আগে আমরা দেখি যে আমরা জানি উপবৃত্তের উপর যতগুলো বিন্দু আছে প্রত্যেক ক্ষেত্রে S1 এবং S2 এর যোগফলটা অবশ্যই ধ্রুবক হবে। তাহলে আমরা যদি এইখানে একটা বিন্দু চিন্তা করি বি বিন্দু, এবং বি বিন্দুটাকে যদি আমরা S1 এবং S2 থেকে যোগ করে দেই, তাহলে আমরা থিওরি অনুযায়ী কি জানি যে S1 এবং S2 থেকে বি বিন্দুর টোটাল যে যোগফলটা আছে সেটা হবে টোটাল সুতোর বা দড়ির দৈর্ঘ্যের সমান, অর্থাৎ বৃহৎ অক্ষ যে টয়েস এ ছিল সেটা হচ্ছে এই টোটালটা। তো যেহেতু এই বাহু এবং এই বাহু সমান এবং টোটালটার দৈর্ঘ্য হচ্ছে টয়েস এ, তার মানে বলা যাচ্ছে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে এ পরিমাণ। মাঝখানের এই দৈর্ঘ্যটা ছিল বি পরিমাণ। তাহলে আমরা এখানে যদি ও বিন্দু হয় 0,0, তাহলে আমরা ও S1 এবং ও S2 বের করতে পারি, অর্থাৎ সেখান থেকে আমরা S1 এবং S2 এর স্থানাঙ্কটা বের করতে পারবো। তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বের করতে পারবো যে a স্কয়ার প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস ও S1 বা S2 স্কয়ার। আমরা আগে S2 এর কথাই চিন্তা করি। আমরা ধরে নিচ্ছি ও S1 অথবা ও S2 এই দুইজন হচ্ছে সি, অর্থাৎ এদেরকে আমরা সি বাহু দ্বারা চিন্তা করতেছি, এটা হচ্ছে সি পরিমাণ। তাহলে আমরা এখানে সি চিন্তা করে লিখতে পারি যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দ্যাট মিনস সি মানে হচ্ছে প্লাস মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে S1 বিন্দুটা হচ্ছে প্লাস দিকে রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0, এবং S2 বিন্দু হচ্ছে মাইনাস দিকে রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0। 0 কারণ হচ্ছে এক্স অক্ষের উপর কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা করে 0 হয়। তাহলে এখান থেকে আমরা আরো একটা তথ্য পেতে পারি, S1 থেকে S2 র দূরত্বটা আমরা বের করতে পারি, অর্থাৎ ফোকাস দ্বয়ের দূরত্ব আমরা বের করে ফেলতে পারি। আমরা ফোকাস বিন্দু কিন্তু অলরেডি বের করে ফেলেছি, আমরা ফোকাস দ্বয়ের দূরত্বটা বের করতে পারি। তো এই দূরত্বটা যদি রুট ওভার স্কোয়ার বি স্কোয়ার হয় এবং এটাও যদি রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে আমরা টোটালটা বলতে পারি 2 ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে টোটাল একটা দূরত্ব, কোনো প্লাস মাইনাস নাই, এটা হচ্ছে একটা দূরত্ব। তো এই তথ্যগুলো আমরা এতক্ষণে পেলাম। এখন আমরা সামনে আগাবো যে আমরা উপবৃত্তের সাধারণ সমীকরণটা বের করে ফেলবো। আমরা এখন উপবৃত্তের সাধারণ সমীকরণ বের করব। সাধারণ সমীকরণ মানে এই উপবৃত্তের উপর যতগুলো বিন্দু আছে প্রত্যেকটার সঞ্চার পথের সমীকরণ বের করব। উপবৃত্তের উপর যে কোনো র্যান্ডম একটা বিন্দু যদি আমরা নেই, যেটার নাম হচ্ছে পি বিন্দু, তাকে আমরা এক্স ওয়াই দ্বারা ডিনোট করতেছি, অর্থাৎ পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে পারলেই সেটা পুরো উপবৃত্তকেই নির্দেশ করবে। তাহলে আমরা উপবৃত্তের সাধারণ সংজ্ঞা থেকে কি জানি যে এই যে কোনো একটা বিন্দুর যদি S1 এবং S2 থেকে দূরত্বের যোগফলটা হয় টুয়াইস এ, অর্থাৎ একটা ধ্রুব সংখ্যা, তাহলে যতগুলো বিন্দুর ক্ষেত্রে এই কথাটা সত্য হবে, সবগুলো বিন্দুর সঞ্চারপথটাকেই বলা হচ্ছে উপবৃত্ত। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে S1P প্লাস S2P এই দূরত্বটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা এবং সেটার মান হচ্ছে টুয়াইস এ পরিমাণ, অর্থাৎ সুতো বা দড়ির দৈর্ঘ্যের সমপরিমাণ। তাহলে আমরা এখান থেকে এই উপবৃত্তের সাধারণ সমীকরণটা এস্টাবলিশ করতে পারবো। এখন দেখো S1 মানে কি? S1 মানে ছিল এরকম রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো আমরা এই রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা বারবার না লিখে আমরা এটাকে সি দ্বারা প্রকাশ করতেছি। তার মানে আমরা S1 বিন্দুটাকে বলতে পারি C, 0 এবং S2 বিন্দুটাকে বলতে পারি মাইনাস C, 0। তাহলে P থেকে S1 এই দূরত্বটা কি হবে? x মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার প্লাস রুট ওভার। আমরা এরকম একটা ইকুয়েশন পেলাম, এখান থেকে আমরা উপবৃত্তের সাধারণ ইকুয়েশনটা সলভ করব। তো আমরা এইদিকে দেখতে পাচ্ছি দুইটা বড় বড় রুট ওভার, আমরা একটাকে ডানে পাঠিয়ে দেব। তাহলে আমরা পাবো রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এ মাইনাস রুট ওভার এক্স প্লাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি এখন রুট তুলে দেওয়ার জন্য বর্গ করি তাহলে এদিকে পাবো এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এ স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, দ্যাট মিন 4a রুট ওভার এক্স প্লাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং বি স্কোয়ার দ্যাট মিন এক্স প্লাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই
স্কয়ার। তাহলে আমরা এখানকার ওয়াই স্কয়ার এখানকার ওয়াই স্কয়ার কেটে দিতে পারি এবং এক্স মাইনাস সি হোল স্কয়ারকে ওদিকে পাঠিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি এরকম 4a স্কয়ার মাইনাস 4a রুট ওভার এক্স প্লাস সি হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স প্লাস সি হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এইখানে একটা সূত্র পড়েছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, দ্যাট মিন 4ab। তো আমরা 4a স্কয়ার এবং সেখানকার 4ab মানে হচ্ছে 4xc তাকে রেখে আমরা এই রুট ওভারটাকে ডানে পাঠিয়ে দিই, দ্যাট মিন 4a রুট ওভার এক্স প্লাস সি হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে দেখো যে উভয় দিকে 4 আছে, তো আমরা 4 গুলোকে এদিকে কমন নিয়ে কেটে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এই রুট ওভারটাকে তুলে দেওয়ার জন্য আবার বর্গ করব। তাহলে আবার যদি বর্গ করি তাহলে এখানে পাবো a4 মাইনাস 2a স্কয়ার এক্স সি প্লাস এক্স স্কয়ার সি স্কয়ার এবং এখানে থাকবে a স্কয়ার এক্স প্লাস সি হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে আমরা যদি এখন গুণ করে দেই a4 মাইনাস 2a স্কয়ার এক্স সি প্লাস এক্স স্কয়ার সি স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, এখানে যদি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলে গুণ করে দেই তার মানে a স্কয়ার এক্স স্কয়ার প্লাস টোয়াইস a স্কয়ার এক্স সি প্লাস a স্কয়ার সি স্কয়ার প্লাস a স্কয়ার ওয়াই স্কয়ার থাকবে। এখানে একটা প্লাস ছিল। তাহলে আমরা এই 2a স্কয়ার এক্স সি কেটে দিতে পারি। আমরা লিখতে পারি a4 মাইনাস a স্কয়ার সি ধ্রুব সংখ্যাগুলোকে আমরা বাম দিকে নিলাম এবং এক্স গুলোকে যদি আমরা একপাশে নেই তাহলে পাবো a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ এইটা এদিকে যে মাইনাস হলো এবং বাকি আছে a স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে আমরা এখান থেকে a স্কয়ার কমন নিলে পাবো a স্কয়ার মাইনাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা এক্স স্কয়ার কমন নিলে পাবো a স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস a স্কয়ার ওয়াই স্কয়ার। যদি ধ্রুব সংখ্যাটাকে এদিকে ভাগ করে দেই তাহলে আমরা পাবো এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার a স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস a স্কয়ার ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিন এটাকে আমরা সম্পূর্ণরূপে এদিকে ভাগ করে দিয়েছি। তাহলে a স্কয়ার সি স্কয়ার কাটা গেল, আমরা লিখতে পারি এক্স স্কয়ার বাই a স্কয়ার প্লাস a স্কয়ার কাটা। দেখো তো a স্কয়ার মানে সি স্কয়ার মানে কি লেখা যায়? আমরা জানি যে স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস সি স্কয়ার লেখা যায় বি স্কয়ার। তার মানে আমরা এখন লিখতে পারি ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এবং এটাই হচ্ছে আমাদের উপবৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে দেখো যে উপবৃত্তের সাধারণ সমীকরণে এক্স স্কয়ার থাকবে, ওয়াই স্কয়ারও থাকবে এবং নিচে থাকবে এর উপর স্কয়ার। এ মানে কি? বৃহৎ অক্ষের অর্ধেক এবং ওয়াই এর নিচে থাকবে ক্ষুদ্র অক্ষের অর্ধেক তার উপর স্কয়ার, প্লাস করে দিয়ে ইজ ইকুয়াল টু হবে 1। এটা হচ্ছে উপবৃত্তের সাধারণ সমীকরণ। তার মানে যদি কখনো কোন একটা সমীকরণ এরকম ফরম্যাটে থাকে তার মানে বুঝতে হবে যে এক্স এর নিচে যে আছে তাকে ডাবল করলে পাওয়া যাবে বৃহৎ অক্ষ এবং ওয়াই এর নিচে যে আছে তাকে ডাবল করলে পাওয়া যাবে ক্ষুদ্র অক্ষ। তাহলে আমরা কেন্দ্র থেকে এই এ এবং বি পরিমাণ দূরত্ব নিয়ে আমরা উপবৃত্তটা সহজে অঙ্কন করতে পারবো। তাহলে আমরা এতক্ষণ পড়লাম যে উপবৃত্তের সাধারণ সমীকরণ কিভাবে ক্যালকুলেশন করে বের করতে হয়।